প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ভালো শীত পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গে। তোমাদের ওখানে শীত কেমন জানিও কমেন্ট করে। ঠিক আছে, তো তোমরা জানো আমাদের কিন্তু HTML থেকে 16টা ক্লাস হয়ে গেছে। ডে 16 ক্লাস আগের ভিডিওটা দেওয়া হয়ে গেছে। যারা নতুন প্রত্যেকে অবশ্যই সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে। তোমরা সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট পেয়ে যাবে। যেমন আমাদের কিন্তু অলরেডি সেমিস্টার 2 এর জন্য অধ্যায় 4 এর প্লে লিস্ট বানানো আছে, অধ্যায় 5 এরও আছে, আর অধ্যায় 6 আমাদের চলছে। ঠিক আছে, এটাও প্লে লিস্ট দেওয়া আছে। তো আমরা কিন্তু HTML চ্যাপ্টার থেকে এক্সারসাইজ সলভ করে দিয়েছি, মানে শুরু করে দিয়েছি। যেখানে আমরা বিগত ক্লাসে মানে 16 নম্বর ক্লাসে আমরা এখান থেকে শর্ট প্রশ্নগুলো সলভ করা শুরু করেছি, মানে 1 নম্বরের প্রশ্ন, যেখানে আমরা প্রথম ক্লাসে 30 নম্বর প্রশ্ন অবধি সলভ করে নিয়েছি। ঠিক আছে, যাদের এগুলো সলভ চাই অবশ্যই তোমরা আগের ভিডিও দেখে নেবে। আজকে আমরা সলভ করবো 31 নম্বর প্রশ্ন থেকে এই 60 নম্বর প্রশ্ন অবধি মোট 30টা প্রশ্ন আজকে আমরা সলভ করব। প্রত্যেকে ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো, কারণ এখানে কিন্তু সবকটা প্রশ্নের উত্তরের পাশাপাশি উত্তরটা কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আর তোমাদের কোথায় কীরকম ভিডিও আরও দরকার, কোথায় কি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো কার কোথায় সমস্যা আছে বা আমার কোথায় নিজের সমস্যা হচ্ছে তোমাদের বোঝাতে গিয়ে। ওকে, শুরু করছি আজকের ক্লাস শুরু হয়ে গেছে, আর কি শুরু করব, দেখতে থাকো আজকের ক্লাস। তো এখানে প্রথম প্রশ্ন বলছে সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এমন দুটো ট্যাগের নাম। স্টুডেন্ট বলো দেখি, আমি অ্যান্সার দেখানোর আগে কোন কোন অ্যাট্রিবিউট দিয়ে আমরা সাইজের কাজ করতে পারি। অবশ্যই আমরা সাইজের কাজ করতে পারি। দেখো, ফন্ট সাইজ, HR সাইজ, এই ফন্টের সঙ্গে আমি সাইজ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এবং HR মানে হরাইজন্টাল রুল বা লাইন, এখানে কিন্তু আমরা সাইজ করতে পারি, তাই না? হয়ে গেল 32। এবার দেখে নিই আমরা 32 নম্বর প্রশ্ন। ফ্রেম সেট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম দিলাম। ফ্রেম সেট তাহলে আমি একটা পেজকে ফ্রেম বানাবো, সেখানে দুটো অ্যাট্রিবিউট কি লাগতে পারে, একটা লাগবে রোজ, একটা হবে কলস, COLS, কল একটা রোজ, ROWS। কলস স্পেলিংটা ভুল আছে, COLS, কলস ফর কলাম আর রোজ ফর রোজ। ঠিক আছে, আচ্ছা দেখে নিই পরের প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন। HREF এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে কি? হাইপার লিঙ্ক রেফারেন্স। লেখা নেই, আমি বলে দিচ্ছি। হাইপার লিঙ্ক রেফারেন্স, HYPER, হাইপার লিঙ্ক, LINK লিঙ্ক, আর রেফারেন্স REFERENCE, রেফারেন্স। ওকে, OL ট্যাগের সিনট্যাক্সটি লেখো। OL ট্যাগ আমরা কি করে ইউজ করতে পারি দেখে নাও সিনট্যাক্সটা। আচ্ছা, এখানে সিনট্যাক্স লেখা নেই, আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি হবে। OL দিয়ে শুরু হবে আর OL দিয়ে শেষ হবে। তার মানে কি ব্যাপারটা, আমি OL শুরু করব এখানে। ওকে, এখানে আমি OLটা শেষ করব, /OL। আর OL এর মধ্যে কি হবে, LI, অবশ্যই LI দিয়ে কি হবে, লিস্টের নাম, এদিকে LI ক্লোজ। ওকে, তারপরে ডট 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 চলছে, এইভাবে চলবে। এটা হচ্ছে আমাদের OL ট্যাগের সিনট্যাক্স। বুঝতে পেরেছ? চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখেছি পরের প্রশ্ন কি আছে। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, HTML এর সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্টের ব্যবহার উদাহরণ সহ লেখো। আমরা কি করে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি? যদি তোমরা আগে একটা প্রশ্ন মানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেমন O2 কিন্তু আমার সাবস্ক্রিপ্ট, আর 2 লিখতে হচ্ছে নিচে। ঠিক আছে, আর সুপারস্ক্রিপ্ট কখন হবে, যখন A² B² বা মাথায় কিছু লিখতে তখন হবে সুপারস্ক্রিপ্ট। যেখানে উদাহরণটা HTML সুপারস্ক্রিপ্ট ব্যবহার হচ্ছে, সুপারস্ক্রিপ্টের ব্যবহার আর কি হচ্ছে, সুপ ট্যাগের সাথে সুপারস্ক্রিপ্ট করা হয় এবং সাবস্ক্রিপ্ট করা হয়। ওকে, উদাহরণ কি, যদি A² + B² লিখতে হয় তো আমাদের কোডটা কি হবে, বডি শুরু বডি শেষ, A² এ হবে বাইরে, স্কোয়ার মানে 2কেও আমাকে সুপার করতে হবে, 2 হবে সুপের মধ্যে, প্লাস B² B হবে বাইরে আর 2 হবে সুপের মধ্যে, A² B²। পরেরটা, HTML এর সাবস্ক্রিপ্টের ব্যবহার কি, সাব ট্যাগের সাহায্যে সাবস্ক্রিপ্ট করা হয়। যদি আমাকে লিখতে হয় H2 SO4, সেক্ষেত্রে H বাইরে, 2 হবে সাবের মধ্যে, আবার SO বাইরে
আর 4 হবে সাবের মধ্যে। দিকে বডি ওপেন, বডি ক্লোজ, হয়ে গেল। এবার দেখেছি 35 নাম্বার কোশ্চেন কি বলছে, মার্কিউ ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। মার্কিউ এই অ্যাট্রিবিউট কি আছে, একটা আছে স্ক্রল, স্লাইড, অল্টারনেট, বিহেভিয়ার ইত্যাদি। ওকে, এবার দেখবো আমরা। আচ্ছা, কোশ্চেন নাম্বার এটা 30, আচ্ছা এর দেওয়া আছে, সরি অ্যাট্রিবিউট কি বিজি কলার আর হাইট দেওয়া আছে। আচ্ছা, তারপর প্রশ্ন কি বলেছে, মার্কিউ ট্যাগের বিহেভিয়ার অ্যাট্রিবিউটের 3টি ভ্যালুর নাম। আচ্ছা আমি এটা ভুল বলেছি, সরি। মার্কিউ 2টি অ্যাট্রিবিউট হচ্ছে বিজি কালার, হাইট, ওকে, আর এটা কি বিহেভিয়ার। আচ্ছা, তারপরের প্রশ্ন বলেছে মার্কিউ ট্যাগের বিহেভিয়ার যে অ্যাট্রিবিউটটা আছে তার 3টে ভ্যালুর নাম লেখো। দেখো এখানে বিহেভিয়ার অ্যাট্রিবিউট দিয়ে প্রশ্ন লেখা আছে, তাহলে তোমরা কিন্তু এই যে বলছো না দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো, তোমরা কিন্তু একটা অ্যাট্রিবিউট বিহেভিয়ার কিন্তু এখানে পেয়ে গেলে। ঠিক আছে, একটা বিহেভিয়ার পেয়ে যাচ্ছে, একটা কি হচ্ছে বিজি কালার বা হাইট। এবার পরের প্রশ্ন বলছে বিহেভিয়ারের মধ্যে কি কি ভ্যালু দিতে পারো। আর ভ্যালু মানে কি, যেমন পি যখন ট্যাগ আমরা ইউজ করছি, পিতে কি হয়, পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার হয়, কখন অ্যালাইন কি হয়, লেফট হয়, রাইট হয়। একইভাবে আমরা বিহেভিয়ারের মধ্যে কোন কোন ভ্যালু ভরতে পারি, কি কি ভরতে পারি, স্ক্রল ভরতে পারি, স্লাইড দিতে পারি, অল্টারনেট ইউজ করতে পারি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি 37 নম্বর কোশ্চেন, টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলির নাম লেখো। টেবিলে আমরা কোন কোন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায়। এখানে ও লেখেনি, তা তোমাকে বলে দিচ্ছি, বই থেকে বলছি। বর্ডার আছে, বর্ডার কলর আছে, একটু ওয়েট করো, টেবিল বের করছি তোমাদেরকে আমি। অনেকগুলো আছে, নামগুলো জাস্ট লেখে না তো, হ্যাঁ বই থেকে বলে দিচ্ছি। টেবিল চলে এসছে, টেবিল, এই আমাদের টেবিল। দেখো টেবিলের অ্যাট্রিবিউট কি কি আছে আমাদের একবার দেখে নাও। এই যে বর্ডার আছে, বর্ডার কলর আছে, বিজি কলর আছে, উইথ আছে, হাইট আছে, আর কি আছে দিকে আমাদের সেল প্যাডিং, সেল স্পেসিং, তারপর কি আছে কল স্প্যান, রো স্প্যান। এই সবগুলো কিন্তু আমার টেবিলটাকে অ্যাট্রিবিউট। ওকে, এবার আসছি আবার প্রশ্নের মধ্যে। 38 নম্বর কোশ্চেন, টিএইচ, টিআর, টিডি এদের ফুল ফর্ম কি আছে দেখে নিই। টিএইচ মানে টেবিল হেডিং, টিআর মানে টেবিল রো, আর টিডি মানে টেবিল ডেটা। ওকে, পরের প্রশ্ন, টেবিলের সেল স্পেসিং অ্যাট্রিবিউটের কাজ ও ব্যবহার কি। সেল স্পেসিং, দেখো নামটা বলে গেছে সেলের মধ্যে গ্যাপ। সেল স্পেসিং অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে 2 বা ততোধিক সেলের মধ্যে দূরত্ব কমাতে বা বাড়াতে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, মার্কিউ ট্যাগে ব্যবহৃত লুপ অ্যাট্রিবিউটের কার্যকারিতা কি। লুপের কাজটা কি দেখে নিই আমরা কি লিখেছি। মার্কিউ ট্যাগে ব্যবহৃত লুপ অ্যাট্রিবিউটের কার্যকারিতা হচ্ছে সাধারণত ব্রাউজারে মার্কিউ টেক্সট ক্রমাগত স্ক্রলিং করতে থাকে, মার্কিউ ট্যাগ সবসময় ঘুরছে। লুপ অ্যাট্রিবিউটের সাথে নির্দিষ্ট ভ্যালু হিসাবে সংখ্যা ব্যবহার করে মার্কিউ টেক্সটটি কতবার স্ক্রল করবে তা নির্ধারণ করা হয়। এই মানে হচ্ছে যদি আমি শুধু মার্কিউ দিয়ে আমার নাম লিখি, মার্কিউ ক্লোজ করি, তবে লেখাটা ঘুরতে থাকবে, সবসময় ঘুরবে। যদি আমি লুপ ইউজ করি, কতবার ঘুরবে আমি মেনশন করতে পারবো। যেমন দিয়েছে মার্কিউ লুপ 5, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, মার্কিউ ক্লোজ, লেটকি 5 বার ঘুরবে। ওকে, পরের প্রশ্ন, HTML এর ফর্ম ট্যাগের কাজ কি। ফর্ম দিয়ে কি কাজ করা হয়, ফর্ম ট্যাগের কাজ কি। এই ট্যাগের দুটি উপাদান বা এলিমেন্টের নাম লেখো। ভালো প্রশ্ন, ফর্ম সবাই জানি আমরা। HTML এর ফর্ম ট্যাগের কাজ হচ্ছে এই ফর্ম, HTML এর কোনো ফর্ম তৈরি করতে ফর্ম ট্যাগ ইউজ করতে হয়, অবশ্যই তাই। এই ট্যাগের যে কোনো দুটি উপাদান কি আছে, ইনপুট আর আউটপুট। আচ্ছা, নাম্বার 42, HTML এর স্টাইলের যে কোনো দুটি অ্যাট্রিবিউট দুটি ব্যবহার। আচ্ছা, স্টাইলের ইউজ কি, মানে CSS এর কাজ কি। স্টাইলের কাজ কি আছে, স্টাইলের ব্যবহার হচ্ছে এই স্টাইল একটি ব্র্যান্ডের পরিচয় প্রয়োগ করতে সাহায্য করে, যেমন কলর, ফন্ট, লেআউট ইত্যাদি। একটি স্বীকৃত এবং পেশাদার চেহারা তৈরি করতে সাহায্য করে। মতো কথা, আমাকে একটা পেজকে স্টাইল করতে হবে। আর নাম্বার 2 কি লিখেছি ব্যবহারটা, স্টাইল বা শৈলীগুলি একটি ওয়েব পেজে দৃশ্যত, আকর্ষণীয় এবং সামঞ্জস্যপূর্ণ ডিজাইন নকশা তৈরি করতে সাহায্য করে। এই যে কোশ্চেনটা এখানে লিখলাম স্টাইলটা, এই কোশ্চেনটা তোমাদের অনেকবার রিপিট হয়েছে, কারণ আমাদের এই এক্সারসাইজের মধ্যে বি এর মধ্যেও আছে। মানে যেগুলো আমরা হচ্ছে
সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, উত্তরধর্মী প্রশ্ন, মানে 3 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা এই স্টাইলের ব্যবহার পেয়েছি। তো তোমরা কিন্তু এটা মুখস্থ করে রাখতে পারো, স্টাইলটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে আমাদের? আচ্ছা, সিএসএস এ ক্যাসকেডিং স্টাইল শিট কেন এইচটিএমএল এ ব্যবহার করা হয়? আমরা সিএসএস কেন ইউজ করব, ঠিক আছে, দেখে নিই। সিএসএস দেখে নাও। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে এক্সটার্নাল ফাইল তৈরি করতে ডট সিএসএস যুক্ত ফাইল তৈরি করা হয়। আরেকটা কারণ কি? ডট সিএসএস ফাইলগুলি আকর্ষণীয় স্টাইলিং বা শৈলীর জন্য ব্যবহার করা হয়। আরেকটা পয়েন্ট কি আছে? ডট সিএসএস ফাইলগুলি লোড হতে অনেক কম সময় লাগে, এর জন্য কিন্তু আমরা সিএসএস ইউজ করব। ওকে, আচ্ছা, এবার দেখে নিই পরের প্রশ্ন। এইচটিএমএল এ কত ধরনের স্টাইল ব্যবহার করা যায়? কি কি? 3 ধরনের স্টাইল ইউজ করা যায়। কি কি? একটা হচ্ছে ইনলাইন স্টাইল, ইন্টারনাল স্টাইল এবং এক্সটার্নাল স্টাইল। দেখে নাও পরের প্রশ্ন। ইনলাইন স্টাইল বলতে কি বুঝি আমরা? লাইনের মধ্যে লিখতে হবে আমাদের। ইনলাইন স্টাইল এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ বা এলিমেন্টের ভেতরে এই স্টাইলটিকে উল্লেখ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন কি বডি শেষ পি স্টাইল ইকুয়াল টু কালার রেড, ফন্ট সাইজ 20 পিক্সেল। তাহলে কি হবে? এই যে লেখাটা আমার আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এর উপরে কালারটা লাল হয়ে যাবে আর সাইজটা যাবে 20। তাহলে দেখো এখানে একটা লাইনের মধ্যে কিন্তু আমরা স্টাইলটা অ্যাড করে দিয়েছি, তাহলে ইনলাইন স্টাইল। পরের প্রশ্ন, এইচটিএমএল এর ক্লাস অ্যাট্রিবিউটের দুটি ব্যবহার লেখো। ক্লাসের দুটো ইউজ কি আছে দেখে নিই আমরা। এইচটিএমএল এর ক্লাসের ব্যবহার হচ্ছে এ নাম্বার। এইচটিএমএল এর ক্লাস অ্যাট্রিবিউটে একটি এইচটিএমএল উপাদান এক বা একাধিক শ্রেণীর নাম বরাদ্দ করতে ব্যবহার করা হয়। নাম্বার বি, এইচটিএমএল এর নিম্নলিখিত সিনট্যাক্স ব্যবহার করে বিভিন্ন উপাদানের ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, ঠিক আছে। যেমন কি ট্যাগ, ক্লাস নেম, কন্টেন্ট, ট্যাগ ক্লোজ। আচ্ছা, যারা এইচটিএমএল ভিডিওগুলো এখনো অবধি দেখোনি বা কোথাও বুঝতে সমস্যা আছে বা সময়ের অভাব, তারা অবশ্যই যদি ভাবো যে আমি এক্সারসাইজটা কমপ্লিট করে যাব, তাও কিন্তু হয়ে যাবে। তো তোমরা মন দিয়ে এক্সারসাইজটা ভালো মতো বুঝে নাও, এটুকু করে গেলেও কিন্তু হয়ে যাবে। কারণ আমাদের কিন্তু নেটওয়ার্কিং থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, আভ্যন্তরীণ বা ইন্টারনাল স্টাইল বলতে কি বোঝো? আভ্যন্তরীণ বা ইন্টারনাল স্টাইল দেখে নিই কি আছে। 47, এক্ষেত্রে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে সেখানে বডি ট্যাগের ভিতরে আমরা কি কি স্টাইল ইউজ করবো তা উল্লেখ করতে হবে। তাহলে আমাকে ইন্টারনালে কি হচ্ছে, হেড ট্যাগের মধ্যে আমি কি কি স্টাইল করবো এরকম হেডের মধ্যে বলে দিতে হচ্ছে, তারপরে আমরা বডির মধ্যে সেগুলো পেয়ে যাব। আচ্ছা, 48 নাম্বার কোশ্চেন, এইচটিএমএল এর কোনো উপাদানে ইন্টারনাল স্টাইল যুক্ত করার পদ্ধতি। আমি কি করে ইন্টারনাল স্টাইলটা উপাদানের মধ্যে অ্যাড করব দেখে নাও। আর কি করবো, একটা এইচটিএমএল শুরু করব, হেড স্টাইল শুরু করলাম। স্টাইলের মধ্যে আমি কি কি স্টাইল দেবো, যেমন বডি ব্যাকগ্রাউন্ড কালার দেবো ইয়েলো, হেডিংটা করব ব্লু, প্যারাগ্রাফ করব রেড, তারপরে আমি টাইটেল দিয়ে দিলাম, হেড ক্লোজ করলাম বডির মধ্যে, এবার খালি হেডিং আর পি লিখে দেবো, বাস হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা ইন্টারনাল স্টাইলটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। যারা বুঝতে পারছো না অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের কাজে আসবে। এবার দেখি পরের প্রশ্ন। 49 নাম্বার কোশ্চেন, এক্সটার্নাল স্টাইল শিট তৈরি করার দুটি নিয়ম উল্লেখ করো। আমি কি করে সিএসএস স্টাইল বানাবো বা এক্সটার্নাল ফাইল বানাবো দেখে নাও। প্রতিটা পৃষ্ঠাকে অবশ্যই লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে, ব্যবহার করে স্টাইল শিটের সাথে লিঙ্ক করতে হবে। নাম্বার বি, এক্ষেত্রে লিঙ্ক ট্যাগটি হেড ট্যাগের ভিতরে থাকবে। তাহলে কিন্তু আমরা কিন্তু এই দুটো ভাবে কিন্তু আমরা সিএসএস ফাইল তৈরি করতে পারি। পরের প্রশ্ন, এক্সটার্নাল স্টাইলের দুটি সুবিধা কি? সুবিধা, তার মানে এটা সুবিধাও যা হবে, সিএসএস এর সুবিধা একই ব্যাপার হবে। দেখো একই আছে কিন্তু। একটি সিএসএস এক্সটেনশন যুক্ত করে ফাইল আপডেট করলে সিএসএস এক্সটেনশন যুক্ত ফাইলে যে সকল এইচটিএমএল ফাইলগুলির সাথে লিঙ্ক করা হয়েছে তাদের প্রত্যেকটি ফাইলকে প্রভাবিত করে। আর বি নাম্বার কি, এইচটিএমএল এর ফাইলগুলি ওয়েব পেজের কাঠামো তৈরির জন্য এবং ডট সিএসএস ফাইলগুলি আকর্ষণীয় স্টাইল করতে কিন্তু ব্যবহার করা হয়। মানে তোমার সিএসএস এর কাজ আর এক্সটার্নাল স্টাইলের কাজ ব্যাপারটা একই, উত্তর একই হবে। এবার 51 নম্বর কোশ্চেন, এইচটিএমএল এর বিভিন্ন উপাদানে ক্লাস অ্যাট্রিবিউট যুক্ত করার সিনট্যাক্স লেখো। আমি কি করে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো দেখে নাও। এইচটিএমএল এর সিনট্যাক্স হচ্ছে ট্যাগ ডট ডট ট্যাগ ক্লোজ। আচ্ছা,
এবার কি আছে, HTML এ দুটি CSS বর্ডার স্টাইলের নাম লেখো। কি কি বর্ডার স্টাইল CSS এ? একটা সলিড, একটা ডটেড, আর একটা ডাবলও আছে, ইত্যাদি। দুটি বলছে, লিখে দেবো সলিড আর ডটেড। CSS বর্ডারের বৈশিষ্ট্যগুলি লেখো। কি কি বৈশিষ্ট্য আছে CSS বর্ডারের বৈশিষ্ট্যগুলো? আচ্ছা, কোথায় লিখেছে? 53 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটা হয়তো পরে আছে, দেখি আবার 53 নাম্বার কোশ্চেন। এই কি কি বৈশিষ্ট্য আছে? বর্ডার উইথ আছে, বর্ডার স্টাইল আছে, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার কলর আছে, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার লেফট, বর্ডার বটম। ওকে, আচ্ছা, এবার দেখে নিই 54 নাম্বার কোশ্চেন। কি বলেছে? HTML এ কোনো উপাদানে বর্ডার যুক্ত করার সিনট্যাক্সটি লেখো, উদাহরণ দিয়ে লেখো। আচ্ছা, কি করে বর্ডার যুক্ত করবে? এলিমেন্ট, স্টাইল, বর্ডার, উইথ, স্টাইল, কলর হয়ে গেল, কন্টেন্ট দেবে, এলিমেন্ট ক্লোজ করে দেবে। এটা হচ্ছে বর্ডার যুক্ত করার সিনট্যাক্স। ওকে, উদাহরণ কি আছে? যেমন পি, এটা এলিমেন্ট মানে পি, স্টাইল দিয়েছি ইকুয়াল টু বর্ডার, উইথ দিয়ে দিলাম 2 পিক্সেল, স্টাইল কালার দিয়ে দিলাম সলিড। ওকে, তারপরে একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, পিটা ক্লোজ করে দিলাম। পরের প্রশ্ন 55, CSS বর্ডারের সিনট্যাক্সটি লেখো এবং উদাহরণ দাও। দেখে নিই CSS বর্ডারের সিনট্যাক্স। এই এলিমেন্ট দিয়ে শুরু হবে, মাঝখানে বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কলর, এটা হলো সিনট্যাক্স। আর যদি উদাহরণ চাই, তখন পি দিয়ে বর্ডার উইথ 2 পিক্সেল, দেখো উইথ 2 পিক্সেল, স্টাইল দিয়ে দিলাম ড্যাশ, কলর দিয়ে দিলাম ব্লু। ওকে, এবার দেখে নিই 56 নাম্বার কোশ্চেন। কি বলেছে? CSS বর্ডারের সিনট্যাক্স অনুসরণ করে একটি হেডিং উপাদানের উপর বর্ডারের উইথ, বর্ডার ভ্যালু ইত্যাদি, বর্ডার স্টাইল ও বর্ডার কালারগুলির ভ্যালু মানগুলি উল্লেখ করো। আচ্ছা আচ্ছা, দেখে নাও। CSS বর্ডারের সিনট্যাক্স অনুসরণ করে হেডিং এর উপর কি আছে? বর্ডার উইথ দিয়েছে 2 পিক্সেল, বর্ডার স্টাইল হয়েছে সলিড, ডটেড, ডাবল ইত্যাদি। বর্ডার কালার আছে আমাদের হ্যাশ FF00, 000, রেড, ব্লু, এসব। আচ্ছা, এবার দেখে নিই আমরা 57 নম্বর কোশ্চেন। HTML একটি উপাদানে কোন একটি দিকে রেড ডটেড বর্ডার নির্ধারণ করে? আচ্ছা, আমাকে একটা এলিমেন্টের উপর রেড ডটেড বর্ডার দিতে হবে, তার জন্য কোডটা কি হবে? দেখে নিই কোডটা কি হবে আমাদের। রেড ডটের সিনট্যাক্স হচ্ছে বডি শুরু, বডি শেষ, এর মধ্যে H3, আমি একটা হেডিং দেবো, তার মধ্যে আমি ডটেড বর্ডার দেবো। স্টাইল বর্ডার 2 পিক্সেল, আর ডটেড হবে রেড। ঠিক আছে, এবার উই লাভ টু ইট মোমো, হেডিং ক্লোজ। ক্লোজ কিন্তু ব্যাক সাইডে হবে, বুঝতে পারলে? স্টাইলের মধ্যে বর্ডার দিলাম 2 পিক্সেল, আর ডটেড যে রেড কার্ডটা হলো বর্ডার, বডি ক্লোজ। পরের প্রশ্ন, একটি H1OP উপাদানের ট্যাগের ব্যাকগ্রাউন্ডের রং যথাক্রমে লাল ও সবুজ করা সেট, মানে কোডটি লেখো। সোজা আছে, তো আমাকে কি করতে হবে? হেডিংয়ে হবে লাল, আর পিতে হবে সবুজ। দেখে নিই আমরা। এস্টিমেট শুরু করছি, হেড শুরু করলাম, স্টাইলের মধ্যে দিয়ে দিলাম, হেডিংটা হবে আমার রেড, আর পিটা হবে আমার গ্রিন। এখানে বডি দেওয়ার দরকার নেই, এখানে বডি বলেনি আমাকে। স্টাইল ক্লোজ, টাইটেল দিয়ে দিলাম, এর বডির মধ্যে হেডিং একটা লাইন লিখে দিলাম, উই আর গোয়িং টু স্কুল, আর প্যারাগ্রাফ দিয়ে দিলাম, উই আর প্লেয়িং ফুটবল। প্যারাগ্রাফ ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। পরের প্রশ্ন 9 নম্বর কোশ্চেন। কোনো ওয়েব পেজের পটভূমিতে মানে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার সিনট্যাক্স কি হবে? আমি ছবি আনবো, সিনট্যাক্স কি হবে? দেখে নিই আমরা। বডি ইমেজ ডট ইউআরএল ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ সেমিক্লোন। এখানে ইউআরএল এর অর্থ হলো হচ্ছে আমাদের যে কোনো একটি ছবির লোকেশন এখানে দিতে হবে। ঠিক আছে, উদাহরণ কি দিয়েছি? HTML হেড, টাইটেল দিয়েছি ইমেজ, ব্যাকগ্রাউন্ড, স্টাইল দিয়েছি টেক্সট বা CSS। বডির মধ্যে আমি ছবি আনবো, বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল একটা দিয়েছে কি FTP.jpg। এবার ব্যাকগ্রাউন্ডের সাইজ দেওয়া আছে, ছবিটা রিপিট হবে কি হবে না দেওয়া আছে, কতখানি হাইট হবে ছবি দেওয়া আছে, স্টাইল ক্লোজ। এবার বডির মধ্যে একটা লাইন লেখা আছে, দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, ক্লোজ। এটা হচ্ছে উদাহরণ একটা দেওয়া আছে। নাম্বার 60, ভিডিও ট্যাগের সাথে ব্যবহৃত হয় এমন দুটো অ্যাট্রিবিউটের নাম। আমি ভিডিও ট্যাগ ইউজ করবো, কোন কোন অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে পারি আমরা? কি আছে এখানে দেখে নিই। উইথ অ্যান্ড হাইট, আর ঠিক আছে অটো প্লে।
আমি হাইট আর উইথ ইউজ করতে পারি এবং অটো প্লে, মানে বারবার একইভাবে প্লে হতে থাকবে। কারণ কি, আচ্ছা হয়ে গেল, ঠিক আছে, কারণ এইটুকু আমাদের বলছো না, দুটি একটা নাম লেখো, উইথ আর হাইট আর অটো প্লে। তো আজকের ক্লাসটা তার এখানে শেষ করছি। আমরা হয়তো খুব ভালো মতোই 60খানা প্রশ্ন সলভ করে নিলাম। প্রত্যেককে অবশ্যই বলছি, তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের পরবর্তী প্রশ্নগুলো সলভ করতে হবে, মানে এই যে পরে যে আছে বি নাম্বারের প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও, তাহলে আমি এগুলো সলভ করে দেবো। যদি মনে হয় স্যার আমাদের HTML এর এক্সারসাইজটা খুবই দরকার, তাহলে আমি তোমাদের সি নাম্বারটা সলভ করে দেবো, ঠিক আছে। আর এগুলো সলভ করে তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিওগুলো আসবে। আর এগুলো সলভ ঠিকমতো হয়ে গেলে তারপরে কিন্তু আমি অবশ্যই শুরু করে দেবো হচ্ছে তোমাদের আজ যে চ্যাপ্টারগুলো বাকি আছে, যেমন কি বাকি আছে এখান থেকে ইউনিট 1 শুরু করে দেবো। তাই চিন্তার কোনো কারণ নেই, এখনও পরীক্ষা 3 মাসের মতো বাকি আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার আগে সমস্ত ভিডিও কমপ্লিট হয়ে যাবে আশা করে রাখছি। এখন তোমাদের কোন কোন ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানাবে। আর খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো